হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 7-এর 7 নং স্কুল করব, কোচবিহার রামভোলা হাই স্কুল। তোমরা পেয়ে যাবে পেজ নং 119 পেজে পেয়ে যাবে। যারা যারা 1 থেকে 6 নং স্কুল এখনও দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নাও। তো ভিডিওটা শুরু করার আগে শুধু একটা কথাই বলবো, প্রত্যেকটা প্রশ্ন আমি ধরে ধরে বোঝাবো। আশা করছি আমি করানোর পর এই স্কুল থেকে মানে 7 নং স্কুলের কোনো প্রশ্ন তোমার কঠিন মনে হবে না, এটা আমি 100% চ্যালেঞ্জ দিচ্ছি। তো তুমি ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, তারপর তুমি আমার শেষে কমেন্ট করে জানাও তুমি বুঝলে কি না বুঝলে। কিন্তু আমি এটা শিওর বলতে পারি যে তুমি এটা ভিডিও মানে এই ভিডিওটা দেখার পর তোমার এখানে কোনো অসুবিধা থাকবে না। তো চলো আর কথা বাড়ছি না, শুরু করছি। একের রোমান সংখ্যা 1। একের রোমান সংখ্যা 1-এ বলেছে 25 টাকার 8% হয় ইকুয়াল টু কত টাকা হবে। ঠিক আছে, তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। সমান সমান এখানে 25 টাকার আছে, তাহলে 25 আর এখানে টাকার লাস্টে মানে এর আছে, এর মানে হলো গুণ 8% মানে হবে 8 বাই কত হবে 100। ঠিক আছে, তো আমরা 25 দিয়ে প্রথমে এটাকে কাটবো, 4 25 100, 4 দিয়ে এটা কেটে দেবো, 4 দুগুণে 8 সমান সমান হবে 2 টাকা। তাহলে 25 টাকার 8% মানে কত? 2 টাকা। তো তোমরা এখানে দেখো অপশন আছে, কত নম্বর অপশন আছে? বি নং অপশন আছে। তো তোমরা লিখে নেবে যে বি সঠিক। 2-এর দাগে আছে 100 ভাগ ফার্স্ট ব্র্যাকেটে আছে -5 এর মান নির্ণয় করো। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। আমরা লিখবো যে 100 ভাগ মানে কি বলতো, বাই হয়ে যাবে -5। তো আমরা 5 দিয়ে কেটে দেবো, 5 দুগুণে 10 শূন্য, তার -20 হবে। তাহলে ঠিক আছে, 100 ভাগ -5 মানে কত আসবে? -20 আসবে। তো তোমরা এখানে দেখো ডি নং অপশনটা -20 আছে, তো তোমরা লিখে নেবে যে ডি সঠিক। 3-এর দাগে আছে রাম শ্যাম ও যদুর প্রাপ্ত অর্থের অনুপাত 2:3:7 হলে যদুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগহার হবে। এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? তো আমরা প্রথমে লিখবো যে রামের অর্থ, শ্যামের অর্থ, যদুর অর্থ, এই তিনটার অনুপাত প্রথমে আমরা লিখে নেব। ঠিক আছে, তো আমরা লিখে নিচ্ছি রামের অর্থ ইস্টু রামের অর্থ ইস্টু লিখবো যদুর অর্থ, না রামের পর শ্যাম আছে, ঠিক আছে, শ্যামের অর্থ ইস্টু যদুর অর্থ। ঠিক আছে, তো এবার বইটা দেখো একবার পড়ে নেই। বলেছে রাম ও শ্যামের যদুর প্রাপ্ত অর্থের অনুপাত দেওয়া আছে 2:3:7। তাহলে এটা নিচে 2 হবে রামের নিচে, আর এটা নিচে হবে 3, আর এটা নিচে হবে কত? 7। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা প্রথমে এই তিনটাকে যোগ করে দেব, 2 + 3 + 7। তো আমরা যোগ করে দিলে কত আসবে? 2 আর 3 কত আসবে? 2 আর 3 5, 5 7 কত আসবে? 12। ঠিক আছে, 12 আসবে। তো আমাদের কার প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগাহার বের করতে বলেছে? যদুর বলেছে, তাই তো? তাহলে লিখবো যে সুতরাং যদুর প্রাপ্ত অর্থের যদুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগহার সমান সমান কি হবে? দেখো যদু সোজা নিচে কি আছে? 7 বাই টোটাল যোগফলটা কত আছে? 12। তাহলে যদুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগহার হবে 7/12। তো তোমরা দেখো এখানে কত নং অপশন আছে 7/12? তো তোমরা দেখতে পাচ্ছ এ নং অপশনটাই আছে। তো আমরা লিখে নেব যে এ সঠিক। 4-এর দাগে আছে গুরু অনুপাতটি বেছে নিয়ে লেখো। দেখো গুরু অনুপাত মানে কি? গুরু অনুপাত মানে হলো যে অনুপাতের পূর্বপদ বড় এবং উত্তরপদ ছোট, সেই অনুপাতটাকে আমরা বলবো গুরু অনুপাত। পূর্বপদ মানে কোনটা বলো তো? এই অনুপাতের আগেরটাকে বলে পূর্বপদ, আর অনুপাতের পরেরটাকে বলে উত্তরপদ। আর যে অনুপাতের পূর্বপদ বড় উত্তরপদ ছোট সেটাকে বলবো গুরু অনুপাত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সি নং যে অপশনটা আছে, এই অনুপাতের পূর্বপদ বড় মানে 3 বড় 2 থেকে, তার পূর্বপদ বড় এবং উত্তরপদ ছোট, তাহলে এই অনুপাতটাকে বলবো আমরা গুরু অনুপাত। তো দেখো লিখে নিয়েছি গুরু অনুপাত হলো সি নং অপশনটা সঠিক হবে, 3:2। 2-এর রোমান সংখ্যা 1-এ বলেছে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসেব করো। তো দেখো এখানে একবার অংশে দেওয়া আছে, আবার এখানে মিটারে দেওয়া আছে। তো আমরা ধরে নেব যে বাঁশটা কতটুকু লম্বা, সেটা আমরা প্রথমে ধরে নেব 1 অংশ। ঠিক আছে, প্রথমে আমরা ধরে নেব যে বাঁশটি লম্বা সমান সমান 1 অংশ। তো লিখে নিচ্ছি 2-এর রোমান সংখ্যা 1 ধরি কমা বাঁশটি লম্বা সমান সমান 1 অংশ। তাহলে বাঁশটি কতটুকু লম্বা ধরে নিলাম? 1 অংশ।
তো এবার দেখো এক অংশের মধ্যে এখানে 1/3 অংশে লাল রং করেছে আর 1/5 অংশে সবুজ রং করেছে। তাহলে আমরা লিখব সুতরাং লাল ও সবুজ রং করেছে সমান সমান, তাহলে লাল রং কতটুকু করেছে, লাল রং বলে দিয়েছে যে 1/3 অংশে লাল আর 1/5 অংশে সবুজ রং করেছে। তাহলে লাল আর সবুজ মোট করেছে এত অংশ। তাহলে আমরা প্রথমে লসাগু করব। দেখো 3 আর 5-এর যদি লসাগু নেই তাহলে 3 × 5 = 15 আসবে। তো আমরা 3 দিয়ে 15কে ভাগ করলে 3 × 5 = 15 মানে 5 আসবে। 5 দিয়ে 1কে গুণ করলে 5 অক্ষে 5ই হবে। আবার 5 দিয়ে 15কে ভাগ করলে আসবে 3, 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষে 3 আসবে। এত অংশ সমান সমান কত আসবে, 5 × 3 = 8, 8/15 অংশ। তাহলে বাঁশটি লম্বা ছিল, আমি এখানে দেখো এঁকে বোঝাচ্ছি, দেখো বাঁশটি লম্বা ছিল, আমরা ধরে নিয়েছি 1 অংশ, ঠিক আছে, পুরো বাঁশটা লম্বা 1 অংশ। তার মধ্যে লাল আর সবুজ করেছে 8/15, মনে করো ধরো এতটুকু লাল আর সবুজ করেছে। তো বাকি এখন কতটুকু পড়ে আছে বলো তো, এইটুকু পড়ে আছে। সেটা কীভাবে বের করব, পুরো বাঁশটা যতটুকু লম্বা সেখান থেকে যতটুকু লাল আর সবুজ করেছি সেটা বাদ দিলেই বাকিটা বেরিয়ে যাবে। তাহলে লিখব সুতরাং বাকি বাঁশের পরিমাণ সমান সমান, তাহলে পুরো বাঁশটা ছিল 1 অংশ, তার থেকে যতটুকু লাল আর সবুজ করেছে সেটা বিয়োগ করে দেবো, তাহলে বাকি বাঁশের পরিমাণটা বেরিয়ে যাবে। তো সমান সমান আমরা প্রথমে লসাগু নেব। তাহলে এটা নিচে নেয় মানে 1 আছে, তাহলে 15 হবে লসাগু। তাহলে এটা নিচে নেয় মানে কি আছে, 1 আছে। 1 দিয়ে 15কে ভাগ করলে 15ই হবে। 15 দিয়ে আবার 1কে গুণ করলে 15 বিয়োগ 15কে 15 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 8কে গুণ করলে 8ই হবে, ঠিক আছে। তো সমান সমান যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে কত আসবে বলো তো, বিয়োগ করে দিলে আসবে 7 আসবে, তাই তো, 7/15 অংশ। তো দেখো আমরা বাকি বাঁশের পরিমাণ যেটা অংশতে বের করলাম সেটা কতটুকু, সেটা হলো 7/15, তাই তো। আর এখানে দেখো বাকি যে বাঁশের দৈর্ঘ্যটা আছে সেটা কত দেওয়া আছে, 14 মিটার বলেছে, সেটা হলুদ রং করেছে। তাহলে আমাদের হিসেবে যতটুকু বাকি বাঁশ বেরোলো ততটুকু হলো এইটুকু মানে কতটুকু, 7/15 অংশ। এই অংশটা কি করেছে, হলুদ রং করেছে। তাহলে আমরা লিখব যে সুতরাং, তো দেখো সুতরাং দিয়ে লিখেছি 7/15 অংশ, এইটুকু হলো বাকি বাঁশের দৈর্ঘ্য। তো এত সমান সমান কতটুকু এখানে আছে বইয়ে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, বাকি আছে 14 মিটার। তাহলে এই 14 মিটারের মধ্যে কি করেছে, হলুদ রং করেছে। 14 মিটারে হলুদ রং করেছে, বুঝলে তো। মানে এত অংশ হিসাবে 7/15 অংশ বাকি আছে, ওটা মানে হলো 14 মিটার। এই 14 মিটারে হলুদ রং করেছে। তাহলে আমরা লিখে নেব যে 7/15 অংশ মানে কত মিটার, 14 মিটার। তাহলে এখানে আমরা 1 অংশ বের করব, 1-এ সবসময় কম ধরবে, ঠিক আছে। তাহলে 1-এ কম মানে 1 অংশ মানে কিন্তু বেশি এখানে, কিন্তু আমরা যখন অঙ্ক করব তখন 1-এ সবসময় কম ধরবো। তাহলে কম হলে কি হবে বলো তো, এটা ভাগ হয়ে যাবে, তাহলে 7/15 হয়ে যাবে এত মিটার। তাহলে 14, এই ভাগটা গুণ তখনই হবে যখন উল্টে যাবে, 15/7 এত মিটার। তো আমি 7 দিয়ে কেটেছি, 7 দুগুণে হবে 14, 15 দিয়ে 2কে গুণ করলে আসবে 30 মিটার। তাহলে 1 অংশ মানে কতটুকু, 30 মিটার। আর 1 অংশ মানেই কিন্তু আমরা সমগ্র বাঁশটা ধরে নিয়েছিলাম। তো দেখো এখানে লিখে নিয়েছিলাম বাঁশটি লম্বা 1 অংশ, তাহলে 1 অংশ মানে কত মিটার, 30 মিটার। সুতরাং দিয়ে অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং বাঁশটি 30 মিটার লম্বা। 2-এর দাগে আছে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যের তাদের আর কতদিন চলবে, হিসেব করো। তো দেখো এখানে কি বলেছে, বন্যাত্রাণ শিবিরে 4000 জন লোকের 190 দিনের জন্য খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। তাহলে টোটাল কতজন ছিল, 4000 জন, সেখান থেকে আবার 800 জন অন্যত্র চলে গেল। তাহলে যারা রয়ে গেলেন মানে 4000 থেকে 800 বিয়োগ করে দিলে কত আসবে বলো তো, 3200। ওই 3200 জন লোকের ওই যে বাকি খাবার, ওই বাকি খাবারে কতদিন চলবে সেটা আমাদের বের করতে বলেছে। তো আমরা এখানে লিখবো যে লোক সংখ্যা, আর এখানে লিখবো দিন সংখ্যা। তোমরা লিখতে পারো যে বন্যাত্রাণ শিবিরের আশ্রয়কারী লোক সংখ্যা আর দিন সংখ্যা, ঠিক আছে। তো দেখো লিখে নিচ্ছি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো কমা। তো বন্যাত্রাণ শিবিরে আশ্রয়কারী লোক সংখ্যাও লিখতে পারো, ঠিক আছে। তো আমি এটাই লিখে দিচ্ছি, বন্যাত্রাণ
শিবিরে আশ্রয়কারী লোক সংখ্যা, আর এখানে লিখবো আমরা দিন সংখ্যা। ঠিক আছে, তো দেখো এবার দেখে দেখে আমরা মানগুলো বসাবো। দেখো বন্যাত্রাণ শিবিরে আশ্রয়কারী লোক সংখ্যা এখানে কত আছে, 4000 জন। কত দিনের জন্য খাবার মজুদ আছে, 190 দিনের জন্য খাবার মজুদ আছে। তো 4000 জন লোকের 190 দিনের জন্য খাবারটা মজুদ আছে। বলেছে 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। তাহলে 30 দিন পর কথাটার মানেটা কি, দেখো 4000 জন লোক কিন্তু ওই 30 দিনের খাবারটা খেয়ে ফেলেছিল, তাই তো। তাই 4000 জন লোকের যেহেতু 30 দিনের খাবারটা খেয়ে ফেলেছিল, তাহলে 4000 জন লোকের আর কত দিনের জন্য খাবার মজুদ আছে বলো তো। তো আমরা এখান থেকে 190 থেকে 30 টাকা মাইনাস করে দেবো, তার মানে কত আসবে, 160 আসবে। ঠিক আছে, 160 আসবে। তাহলে 4000 জন লোকের এখন খাবার মজুদ আছে কত, 160 দিনের। তো এবার ওই 4000 জন লোকের মধ্যে 800 জন অন্যত্র চলে গেল, তাহলে টোটাল ছিল 4000 জন লোক। সেখান থেকে যদি 800 জন চলে যায় তাহলে কত থাকবে, 3200 জন। তো 3200 জন লোকের ওই খাবারটা কতদিন চলবে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো আশ্রয়কারী বন্যাত্রাণ শিবিরে আশ্রয়কারী লোক সংখ্যা যদি বাড়ে তাহলে দিন সংখ্যাটা কিন্তু কমবে, মানে ওই খাবারটা কম দিন চলবে। আর বন্যাত্রাণ শিবিরে আশ্রয়কারী লোক সংখ্যার পরিমাণ যদি কমে তাহলে ওই মজুদ খাবারটা কিন্তু বেশি দিন চলবে। অর্থাৎ বন্যাত্রাণ শিবিরে আশ্রয়কারী লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কি ব্যস্ত সম্পর্ক। তো দেখো আমি লিখে নিয়েছি লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। সুতরাং দিয়ে লিখবো যে এই যে 4000 জন আছে, প্রথমে লিখবো 4000 জন লোকের খাবার চলবে। এখন কতদিন চলবে, 4000 জন লোকের খাবার চলবে 160 দিনের জন্য, তাই তো। 160 দিন, 4000 জন লোকের খাবার চলবে 160 দিনের। এবার আমরা একজন লোকের জন্য খাবার কতদিন চলবে সেটা বের করে নেবো। দেখো 4000 জন লোকের খাবার যতদিন চলবে, একজন লোকের খাবার কি তার বেশি দিন চলবে, তাহলে কি হবে, 160 গুণন 4000 হয়ে যাবে। ঠিক আছে, একই রকমভাবে এখানে বলেছে 3200 জন লোকের কতদিন খাবার চলবে। এবার লিখে নেব যে 3200 জন লোকের খাবার চলবে সমান সমান, আমরা এই লাইনটা পড়বো। ঠিক আছে, যে একজন লোকের জন্য যতদিন খাবার চলবে 3200 জন লোকের ওই খাবারটা কি কম চলবে না বেশি চলবে, নিশ্চয়ই কম চলবে, তাই এখানে ভাগ হয়ে যাবে। তাহলে 160 ইন্টু 4000 বাই কত আসবে, 3200। তো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম। তো এবার আমরা কি করব, এটা 16 দিয়ে এই দুটো কাটছি, 16কে 16 একটা শূন্য, 16 দুগুণে 32। তো এবার 2 দিয়ে এটাই কাটছি, আসবে 20। তাহলে গুণ করে দিলে কত বলো তো, গুণ করে দিলে আসবে 200, তাই তো, 200 দিন। 3-এর দাগে আছে দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয় বাড়িটির দাম এখানে দেওয়া আছে 4,20,000 টাকা। প্রথম বাড়িটির দাম কত হিসেব করো। তো আমরা প্রথমে এইটুকু করব, তারপরে আবার বলেছে প্রথম বাড়িটার দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত, তো এটা আমরা পরে বের করব। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখবো যে প্রথম বাড়ির দাম ইস্টু দ্বিতীয় বাড়ির দাম, অর্থাৎ বাড়ি দুটোর দামের অনুপাত দেওয়া আছে 4:3। তো প্রথমে আমরা এটা লিখে নেব। তো দেখো লিখে নিচ্ছি 1 দিয়ে মানে প্রথম। ঠিক আছে, প্রথম বাড়ির দাম লিখবো ইস্টু দ্বিতীয় বাড়ির দাম। তো সেই বাড়ি দুটো দামের অনুপাত এখানে কত দেওয়া আছে, 4:3 দেওয়া আছে। ঠিক আছে, তো এবার লিখবো যে প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম সমান সমান, তাহলে কি হবে 4/3, মানে এই অনুপাতের জন্য বাই হয়ে যাবে। ঠিক আছে, এবার ভালো করে শুনবে কথাটা। তো আমরা এখানে যা আছে আগে সেটা লিখে নেই, প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম সমান সমান, দেখো এখানে আমি যা আছে তাই লিখে নিলাম। তো এখানে দেখো কোন বাড়ির দাম দেওয়া আছে, এখানে দ্বিতীয় বাড়ির দাম আছে, তাহলে দ্বিতীয় বাড়ির দাম কত দেওয়া আছে, এখানে 4,20,000 টাকা দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে দ্বিতীয় বাড়ির দাম কোনটা বলো তো, এটা, তাই তো। এখানে এই 3 আছে, তো আমরা কি করব, 3 দিয়ে এই 4,20,000কে ভাগ করে দেব। তাহলে 3 অক্ষে 3, বিয়োগ করলে 1 2 কেটে নিচ্ছি, 3 4 12, তাহলে শূন্য কটা আছে, 3টা শূন্য আছে, 4টা শূন্য আছে, তো 4টা শূন্য এখানে চলে আসবে। ঠিক আছে, তো কত হলো, এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,40,000 টাকা। তো আমরা এই 3 দিয়ে এটাকে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে কত আসবে বলো তো, তাহলে 3 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে সেই ভাজ্যটা চলে আসবে, অর্থাৎ 4,20,000 চলে আসবে, বুঝলে। তার মানে এখন যদি গুণ করে দেই তাহলে দ্বিতীয় বাড়ির দামটা কিন্তু বইয়ের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে দ্বিতীয় বাড়ির দাম কত হয়ে যাচ্ছে, 4,20,000 টাকা।
তার কীভাবে বের করলাম সেটা বুঝলে। তো এই 1,40,000 আমরা ওপরেও গুণ করব। তো এটা আর এটা যদি কেটে দিই আবার কিন্তু 4/3 মানে আগের লাইনটায় চলে আসবে, ঠিক আছে। তো এবার লিখব বা প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম সমান সমান, তাহলে নিচে তো এটাই আসবে জি 4,20,000 টাকা। আর ওপরে গুণ করবো দেখি কত হয়, 4টা 0, 4 4 16 6 তবে 1, 4 4 1 5, অর্থাৎ 5,60,000 টাকা। তাহলে তোমরা বুঝলে যে প্রথম বাড়ির দাম হবে 5,60,000 টাকা, দ্বিতীয় বাড়ির দাম হবে 4,20,000 টাকা। তাহলে লিখে নেবো সুতরাং প্রথম বাড়ির দাম সমান সমান 5,60,000 টাকা, ঠিক আছে। তো আমাদের কাছে কিন্তু এটাই জানতে চেয়েছিল যে প্রথম বাড়ির দাম কত, তো আমরা বের করে নিলাম। এবার বলছি প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো, তাহলে এখানে প্রথম বাড়ির দাম কত আছে, এত টাকা। এখন যদি 70,000 টাকা বেশি হয় তাহলে কত দাম হবে সেটা বের করে নেবো। সুতরাং প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হলে প্রথম বাড়ির দাম হবে, প্রথম বাড়ির মোট দাম হবে সমান সমান, তাহলে কি লিখব 5,60,000 যোগ কী হবে 70,000, ঠিক আছে। তো আমরা যোগ করে দিই কত টাকা হয় সেটা বের করে নিই, ঠিক আছে। তো এখানে শূন্য কটা আছে, 4টা, এখানে শূন্য 4টা আছে, তো আমরা এখানে 4টা শূন্য দিয়ে দেবো। তারপর এখানে 6 আর 7 যোগ করব, 13 13 3 হাতে 1, 5 আর 1 6। তো এই টাকাটা আসবে আমাদের প্রথম বাড়ির মোট দাম, ঠিক আছে। তো এবার লিখে নেব সুতরাং কী চেয়েছে, এবার প্রশ্নটা একটু পড়ে নেই। বলেছে তবে দামের অনুপাত কত, মানে প্রথম বাড়ির দাম এবং দ্বিতীয় বাড়ির দামের এখন অনুপাতটা কত, ঠিক আছে। তো আমরা লিখে নেব সুতরাং তবে তাদের এখন দামের অনুপাত হবে, এখন দামের অনুপাত হবে সমান সমান, দেখো প্রথম বাড়ির দাম কত আছে এখন হলো এই টাকাটা 6,30,000 টাকা ইস্টু দ্বিতীয় বাড়ির দাম কত আছে, দ্বিতীয় বাড়ির দাম কিন্তু ওই 4,42,000 টাকাই হবে। তো 4,42,000 টাকা, ঠিক আছে। তো আমরা 4টা 0 4টা 0 কেটে দেবো। এবার এটাকে আমরা 7 দিয়ে কেটে দেবো, ঠিক আছে। 7 দিয়ে কাটলে 6 7 42, আর 7 দিয়ে কাটলে কী বললাম 6 7 42, 7 দিয়ে কাটলে 7 9 63 মানে 9। এটাকে আবার 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3 9, তাহলে সমান সমান কী আসবে 3:2 হবে। তো এটাই হবে অ্যান্সার। 3 রোমান সংখ্যা 1 বলেছে একটি ফার্নিচারের দোকানে এই মাসে 15টি কাঠের আলমারি বিক্রি হয়েছে, 10টি আলমারির প্রত্যেকটিতে 300 টাকা লাভ হয়েছে, কিন্তু বাকি 5টি আলমারিতে মোট 200 টাকা ক্ষতি হয়েছে। ওই দোকানের মালিকের এই মাসে আলমারি বিক্রি করে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে ফার্নিচারের দোকানে মোট 15টি কাঠের আলমারি বিক্রি হয়েছে, আর তার মধ্যে বলেছে 10টা আলমারিতে প্রত্যেকটিতে 300 টাকা লাভ হয়েছে, মানে এক একটা আলমারি বিক্রি করে 300 টাকা লাভ করেছে, ঠিক আছে। তাহলে 10টা আলমারি বিক্রি করে কত টাকা লাভ পেয়েছে সেটা আমরা প্রথমে বের করব। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি যে একটি আলমারি বিক্রি করে লাভ হয়েছে 300 টাকা, তাহলে 10টা আলমারি বিক্রি করে কত টাকা লাভ হয়েছে, তাহলে 10 গুণ 300 সমান 3,000 টাকা। তাহলে বিক্রি করেছিল মোট কতগুলো আলমারি, 15টি আলমারি, তার মধ্যে 10টা আলমারি বিক্রি করে 3,000 টাকা লাভ করেছে, কিন্তু বাকি 5টি আলমারিতে মোট 200 টাকা ক্ষতি হয়েছে। এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। বলেছে বাকি 5টি আলমারিতে মোট 200 টাকা, মানে ওই 5টা আলমারি যে বাকি ছিল সেগুলো বিক্রি করে মোট 200 টাকা ক্ষতি হয়েছে। তাহলে লিখব সুতরাং 5টা আলমারিতে, সুতরাং বাকি 5টি আলমারি ঠিক আছে বিক্রি করে ক্ষতি হয়েছে সমান সমান 200 টাকা, মানে 5টা আলমারি বিক্রি করে 200 টাকা ক্ষতি হয়েছে, ঠিক আছে। তো এবার কি বলেছে, এবার বলেছে যে ওই দোকানের মালিকের এই মাসে আলমারি বিক্রি করে কত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে। তো বলো তো লাভটা বেশি হয়েছে না ক্ষতিটা বেশি হয়েছে, লাভটা বেশি হয়েছে। তাহলে কত টাকা লাভ বেশি হয়েছে, তাহলে এটা থেকে এটাকে মাইনাস করে দিলে আমাদের বেরিয়ে যাবে। তাহলে লিখব সুতরাং যে দোকানের মালিকের এই মাসে আলমারি বিক্রি করে লাভ হয়েছে সমান সমান 3,000 মাইনাস 200 টাকা সমান সমান 2,800 টাকা।
দুইয়ের দাগে আছে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -8 ডিগ্রি সেলসিয়াস হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে। তো দেখো এখানে বলেছে কোনো জায়গার তাপমাত্রা হলো 12 ডিগ্রি সেলসিয়াস, তাহলে প্রতি ঘন্টায় মানে প্রত্যেকটা ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা কত হয়েছে -8 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা লিখব যে 8 ঘন্টা সময়ের ব্যবধানে মোট কতটুকু তাপমাত্রা কমেছে সেটা প্রথমে আমরা বের করে নেব। ঠিক আছে, তো আমরা লিখে নেব 8 ঘন্টা ব্যবধানে মোট তাপমাত্রা কমেছে সমান সমান কতটুকু তাপমাত্রা কমেছে সেটা প্রথমে আমরা বের করে নেব। ঠিক আছে, তো মোট তাপমাত্রা কত ছিল সেই জায়গাটা 12 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 12 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। ঠিক আছে, সেখান থেকে কমেছে তাপমাত্রা কতটুকু, 8 ঘন্টা ব্যবধানে তাপমাত্রা কমেছে -8 ডিগ্রি সেলসিয়াস, তো সেখানটা মাইনাস হয়ে যাবে, তো মাইনাস আবার এখানে -8 ডিগ্রি সেলসিয়াস আছে। ঠিক আছে, তো 12 ডিগ্রি সেলসিয়াস মাইনাস মাইনাস হবে +8 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 20 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 8 ঘন্টা ব্যবধানে মোট তাপমাত্রা কমেছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদেরকে কী বের করতে বলেছে, আমাদেরকে বের করতে বলছে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 8 ঘন্টা ব্যবধানে তাপমাত্রা কমেছে সমান সমান কতটুকু কমেছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ঘন্টা ব্যবধানে তাপমাত্রা কমেছে সমান সমান, দেখো 1 ঘন্টা ব্যবধানে তাপমাত্রা কি কমবে, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস বাই 8। ঠিক আছে, তো আমরা কাটাকাটি করব, 4 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, 4 পাঁচা 20, মানে 5/2 ডিগ্রি সেলসিয়াস। তো ওপরে যদি বড় সংখ্যা থাকে নিচে ছোট সংখ্যা থাকে তাহলে তোমরা ভাগ করে দেবে। ঠিক আছে, তো 2 দুগুণে কত আসবে 4, বিয়োগ করে দিলে 1, তাহলে দশমিক দিয়ে আমি একটা শূন্য নিচ্ছি, 5 দুগুণে 10, তাহলে কত কমছে, তাহলে 1 ঘন্টা ব্যবধানে তাপমাত্রা কমছে 2.5 ডিগ্রি সেলসিয়াস। তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে মান নির্ণয় করো, তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান, এবার আমরা ওপরে যা আছে তাই রেখে দেবো। ঠিক আছে, তো আমরা ওপরে যা আছে তাই রেখে দিচ্ছি, আর নিচে আমরা ভাঙাবো। দেখো 21কে যদি আমরা ভাঙাই তো 3 দিয়ে ভাঙালে আসবে 3 7 21, অর্থাৎ 21 মানে কি 3 আর 7-এর গুণফল। ঠিক আছে, গুণফল আকার রেখে দিলাম। আর 112 আছে, 112কে যদি আমরা ভাঙাই তো 2 দিয়ে ভাঙালে আসবে কত, 5 দুগুণে 10, তারপর আসবে 5 দুগুণে 10, তাহলে আসবে কত 1, তাহলে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যদি ভাঙাই 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে ভাঙাবো 14 আসবে, আবার 2 দিয়ে ভাঙাবো 7 আসবে। ঠিক আছে, তো এরপর কিন্তু আর ভাগ যাবে না, অর্থাৎ 2-এর পাওয়ার কটা আসবে 1 2 3 4, অর্থাৎ 2-এর পাওয়ার 4 আসবে, ইন্টু কী থাকবে আরেকটা 7 থাকবে। ঠিক আছে, সমান সমান। এবার দেখো এবার ওপরে নিচে আমরা 3 3 কেটে দিচ্ছি। আবার দেখো এখানে 7-এর পাওয়ার কত আছে 2 আছে, আর এখানে 7-এর পাওয়ার কত আছে 1 আছে। ঠিক আছে, তো আমরা ওপরে এখানে যা আছে তাই লিখে নিচ্ছি, নিচে আগে ক্যালকুলেট করে নেই, তারপর আমরা ওপর নিচে আমরা মানে কাটাকাটি করব। তো 7 আর 7 দেখো এখানে আছে, তাহলে গুণের সময় পাওয়ারটা কী হয়, যোগ হয়, এটার পাওয়ারে 1 আছে, এটার পাওয়ারে 1 আছে, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয় মানে 2 হয়ে যাবে, আর এখানে 2-এর পাওয়ার 4। তো তোমরা কি করতে পারো, এভাবে কেটে দিতে পারো, অথবা তোমরা এভাবেও করতে পারো যে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হবে, অর্থাৎ 2-এর থেকে 2 বিয়োগ হবে, আর 2-এর থেকে মানে 2-এর এখানে পাওয়ারটা কী আছে 4 আর 4 আছে, তো ভাগের সময় পাওয়ারটা কী হবে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তো 7-এর পাওয়ার কত আসবে 0, ইন্টু 2-এর পাওয়ার 0, মানে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে কিন্তু 1, তাহলে 1 ইন্টু 1 মানে কত 1, এটাও করতে পারো, অথবা তোমরা এখানে এটা আর এটা কেটে দিতে পারো, এটা আর এটা কেটে দিতে পারো, সমান সমান নিচে 1 লিখতে পারো। ঠিক আছে, তাও হবে।